দেখা মাত্রই আমেরিকার সেনাদের গুলি হামলা ভয়ঙ্কর রূপে ইরান ভয়ে আবারও আলোচনা চান ট্রাম্প। ইরানকে কি অস্ত্র দিচ্ছে চীন রাশিয়া? ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে চরম বিপর্যয়ের মুখে স্পেন ও ফ্রান্স, ঘরহারা লাখো লাখো মানুষ। সফল আন্দোলন শেষে ঘরে ফিরল ভারতীয় শিক্ষার্থীরা। সরকার পতন না হলেও এটিকে কাঁপন ধরিয়েছে মোদির গতিতে। দেখা মাত্রই আমেরিকার সেনাদের গুলি বা তাদের উপর হামলার পথ বেছে নিয়েছে ইরান। সাম্রাজ্যবাদী আমেরিকার আগ্রাসন মোকাবেলাই শুধু নয়, এবার তাদের মধ্যপ্রাচ্য থেকে তাড়াতে কঠোর অবস্থান নিয়েছে খামেনির দেশ। কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের যেখানেই লুকিয়ে আছে মার্কিন সেনারা, সেখানেই আঘাত হানছে ইরান। আর ইরানের এমন ভয়ঙ্কর রূপে যুদ্ধের ময়দান ছেড়ে আবারও আলোচনার মাধ্যমে সরে যাওয়ার পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠেছে, এবার কি সহজে সমঝোতার পথে হাঁটবে ইরান, নাকি গোটা মধ্যপ্রাচ্যকে পরিণত করবে আমেরিকার মৃত্যু ফাঁদে? এবার দেখা মাত্রই আমেরিকার সেনাদের গুলি বা তাদের উপর হামলা চালাচ্ছে ইরান। আর এজন্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর যেসব ভবন বা স্থাপনায় মার্কিনিরা আছে, সেখান থেকে স্থানীয় বাসিন্দাদের 500 মিটার দূরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। উদ্দেশ্য, পালিয়েও যেন রেহাই না পায় আমেরিকানরা। মধ্যপ্রাচ্য ছাড়া করা হবে তাদের। মুসলিম দেশগুলোতে থাকবে না আর মার্কিনীদের মোড়লগিরি। বিশ্লেষকরা বলছেন, সময়ের সাথে পাল্লা দিয়ে আরো কঠোর হচ্ছে খামেনির দেশ। ইরানের বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বাঁচতে গেল কয়েকদিন ধরেই ওই অঞ্চলের মার্কিন ঘাঁটি থেকে পালিয়েছে আমেরিকার সেনারা। লুকিয়ে আশ্রয় নিয়েছে কুয়েত, বাহরাইন ও জর্ডানের বেসামরিক বিভিন্ন স্থাপনা, হোটেল, প্রশাসনিক অফিস ও কৌশলগত সরকারি স্থাপনায়, যেখান থেকে তারা পরিচালনা করছিল অভিযান। তবে ইরানি গোয়েন্দা নজরদারি ফাঁকি দিতে পারেনি তারা। IRGC উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বাসিন্দাদের সতর্ক করে বলেছে, যে সকল ভবনকে গোপন আশ্রয় হিসেবে ব্যবহার করে অভিযান চালাচ্ছে মার্কিন সেনারা, সেসব স্থাপনা তাদের নিশানায় রয়েছে। তেহরানের অভিযোগ, ওই অঞ্চলের নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে মার্কিনিরা। এবারের প্রতিশোধমূলক হামলায় শুধু মার্কিন ঘাঁটি নয়, মার্কিন সেনা উপস্থিতি আছে এমন সব কৌশলগত স্থাপনাও হামলা চালিয়েছে তেহরান। তবে মুসলিম দেশগুলোর বিশ্বাসঘাতকতার এক বিস্ফোরক তথ্য দিয়েছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, নতুন করে শুরু হওয়া এই যুদ্ধে মার্কিন বাহিনীর সাথে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে কুয়েত ও বাহরাইনও। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তারা। ধারণা করা হচ্ছে, তাদের হামলার জবাবে কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র, লবণাক্ত পানি শোধনাগার ও তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালায় ইরানি বাহিনী। তাদের এবারের হামলা আরো সুপরিকল্পিত ও ধ্বংসাত্মক বলে উল্লেখ করেছে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। দ্বিতীয় দফায় যুদ্ধ শুরুর পর কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটি ও বিমানবন্দরে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ধ্বংস করা হয় যুদ্ধবিমান থেকে শুরু করে সামরিক সরঞ্জাম গুদামও। এমনকি ইরানের এসব হামলায় শতাধিক মার্কিন সেনা হতাহতের পর পুরো অনিরাপদ হয়ে পড়ে এসব মার্কিন সেনাঘাঁটি। এমন অবস্থায় দ্বিতীয় দফার যুদ্ধেও ইরানকে কাবু করতে না পেরে আরও সেনা হারিয়ে এবং অস্ত্রের মজুদ শেষ করে এখন পরাজয় শব্দ এড়াতে শেষ পর্যন্ত আবারও আলোচনার পথে এগোতে চাইছে আমেরিকা। ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা করেও শেষ মুহূর্তে বরাবরের মতো মত পাল্টান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, তেহরানের সাথে আলোচনা চলছে। তার দাবি, আপাতত বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেও প্রস্তুত আছে মার্কিন বাহিনী। ওয়াশিংটন ও তেহরানের সাথে কথা চলছে। ইরানকে আলোচনার ব্যাপারে আমার আগের থেকে বেশি সিরিয়াস মনে হচ্ছে। আমরা চাইলে সংঘাত আরো বাড়াতে পারতাম এবং মার্কিন সেনারা বড় হামলার জন্য প্রস্তুত আছে। তবে আমি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারীদের যুদ্ধ বন্ধের দৌড়ঝাঁপে ওয়াশিংটনের সাথে বার্তা আদান প্রদানের রাজি হয়েছে ইরান। প্রায় 2 সপ্তাহের এই যুদ্ধে নতুন করে আলোচনার বিষয়টি জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে আরাকচি দাবি করেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান চলছে, তবে যথারীতি আমেরিকার প্রতি বিশ্বাস নেই ইরানের। যে কোনো আগ্রাসী আচরণের জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার কোনো সমস্যা নেই। মধ্যস্থতাকারী আছেন, বার্তা আদান প্রদান হয় এবং মতামত একে অপরের কাছে পৌঁছায়। সমস্যা হলো যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি। তারা ইরানকে জবরদস্তি করে সুবিধা আদায় করতে চাইছে, যা তেহরান মানবে না। আমরা হুমকিকে ভয় পাই না, চাপের ভারে নতি স্বীকার করব না এবং কোনো ভুল ভাষাও সহ্য করব না।
ইরান ও আমেরিকা পাল্টা হামলা বন্ধ থাকলেও সংঘাতে জড়িয়েছে সৌদি আরব ও ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে এবং তেল ট্যাঙ্কারে হামলা চালায় তারা, যার জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হুদেইদা বন্দর ও কামারান দ্বীপে বিমান হামলা চালায়। জবাবে সৌদি আরবের জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। হামলার পর জিজান প্রদেশে জরুরি সতর্কতা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। কে কিভাবে মধ্যপ্রাচ্য বা উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নিখুঁতভাবে হামলা চালাচ্ছে ইরান, কিভাবে তারা জানে কোথায় আছে মার্কিন সেনা? আন্তর্জাতিক বিশ্বে গেল কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে এমন প্রশ্ন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, চীন প্রযুক্তি আর রাশিয়া সরাসরি অস্ত্র সহায়তা দিচ্ছে ইরানকে। এরই মধ্যে মার্কিন গোয়েন্দারাও দাবি করেছে সবশেষ ৩৮ দিনের যুদ্ধের পরও ইরানের হাতে ৭০% ব্যালিস্টিক মিসাইল অক্ষত ছিল। আর এসব অস্ত্র কি ইরানের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি নাকি পেছনে আছে চীন রাশিয়া? চীনের প্রযুক্তি এবং রাশিয়ার কৌশল ব্যবহার করে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নিখুঁতভাবে হামলা চালাচ্ছে ইরান। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। কিন্তু শুধুই কি প্রযুক্তি আর কৌশলী পরিকল্পনা দিয়ে সহায়তা করছে চীন রাশিয়া, নাকি ইরানকে অস্ত্রও দিচ্ছে তাদের অন্যতম মিত্র দেশ দুটি? সম্প্রতি জর্ডানে ইরানের নিখুঁত হামলায় ৩ মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকটি ভবন ধ্বংসের পর এ প্রশ্ন নতুন করে জোরালো হয়েছে। ওই হামলার পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নড়েচড়ে বসে। মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের মিসাইল সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে। পেন্টাগন এ পর্যন্ত কোনো কুলকিনারা না করতে পারলেও একাধিক বিশ্লেষকের বরাতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দ্য গার্ডিয়ান। তুলে এনেছে ইরানের প্রকৃত মিসাইল সক্ষমতা এবং দেশটির সামরিক সক্ষমতার উৎস। চলমান ১৪ দিনের সংঘাতে বাহরাইন, জর্ডান, কুয়েত, ইরাক সহ মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে ইরান পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। আমেরিকার শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা থামাতে পারছে না। গার্ডিয়ানের বিশ্লেষণে উঠে এসেছে, ইরানের কাছে এমন মিসাইল রয়েছে যা শব্দের গতির চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে আঘাত হানতে পারে, যা শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করতে পারে না। পারলেও সেটি ভেদ করার সক্ষমতা রাখে তেহরানের ব্যালিস্টিক মিসাইল। কিন্তু কিভাবে তা সম্ভব? তেহরান ওয়াশিংটন ৩৮ দিনের যুদ্ধের পর ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংসের দাবি করেছিল যুক্তরাষ্ট্র। তবে মার্কিন গোয়েন্দাদের দাবি, ওই যুদ্ধের পরও ইরানের কাছে ৭০% ব্যালিস্টিক মিসাইল অক্ষত আছে। আর ওই মিসাইল ব্যবহারে সুনির্দিষ্ট দিক নির্দেশনা, কৌশলগত চালনা এবং সমন্বিত আক্রমণ পরিকল্পনায় চীন ও রাশিয়ার কাছে সহযোগিতা পায় ইরান। এটা কি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের ঘাঁটিগুলোতে হামলার জন্য যথেষ্ট? এখানেই আসে বড় প্রশ্ন। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, চীন ও রাশিয়ার কাছ থেকে অস্ত্র সহায়তা পাচ্ছে ইরান, যদিও এর পেছনে কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা। এ নিয়ে তদন্ত বহাল রয়েছে। ইরানকে সাহায্য করছে চীন রাশিয়া। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতো এমন দাবি করেছিলেন। তবে প্রতিরক্ষা মন্ত্রীর ওই দাবির বিরোধিতা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের কাছে অস্ত্র বিক্রি করবেন না। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন তারা। এরপরও চীন এবং রাশিয়া অস্ত্র সরবরাহ করলে খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইউরোপের দাবানল যেন রূপ নিয়েছে এক ভয়াবহ দুঃস্বপ্নে। কিভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপের এই জনপ্রিয় পর্যটন গন্তব্য আজ আগুনের নগরীতে পরিণত হলো, সেই ভয়াবহ বাস্তবতার কথাই থাকছে। স্বপ্নের ইউরোপ এখন যেন এক জ্বলন্ত জাহান্নাম। সবুজ বন পাহাড় পেরিয়ে দাবানলের কোরাল গ্রাস এবার আছড়ে পড়েছে মানুষের সাজানো বসতবাড়িতেও। স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমের পাহাড়ি এলাকাগুলোতে এখন শুধু লেলিহান শিখা আর কালো ধোঁয়ার কুণ্ডলী। প্রকৃতি আর মানুষের বসতির সীমানা চুরমার করে দিয়ে আগুনের দাপট এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে ইতিহাসে এই প্রথমবার দাবানল সামলাতে পুরো দেশে জাতীয় জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে স্পেন সরকার। ২৪ জুলাই চিত্রটা ছিল যেন কোনো কেয়ামতের দৃশ্যের মতো। মাদ্রিদের পশ্চিমে সিয়েরা ওয়েস্টে ও নাভাস দেল রেয়ের মতো চোখ জোড়ানো লোকালয়গুলোতে এখন একের পর এক ঘরবাড়ি পুড়ে ছাই হচ্ছে। আকাশ থেকে দেখা হেলিকপ্টারের ফুটেজে নজরে এসেছে এক ভুতুরে দৃশ্য। ঘন কালো ধোঁয়ায় সূর্য ঢেকে গেছে আর নিচে একের পর এক বসত বাড়ি গ্রাস করছে আগুন। ভয়াবহ এই পরিস্থিতি থেকে প্রাণে বাঁচতে ইতোমধ্যেই ১৯,০০০-এর বেশি মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তা বোঝা যায় স্পেনের সামরিক জরুরি ইউনিটের দমকল কর্মীদের উদ্বেগ দেখে। পেলাওস দে লা প্রেসার মতো শান্ত গ্রামে যখন আগুনের শিখা ছড়িয়ে পড়ছিল, তখন জীবনের ঝুঁকি নিয়ে ফেন্সটপকে বাড়ির উঠানে ঢুকে ফায়ার হোস দিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন তারা। রাস্তাগুলোর দুপাশে রাখা গাড়ি থেকে শুরু করে বসতবাড়ির গ্রীষ্মকালীন প্লাস্টিক সুইমিং পুল বা বাগানের গাছপালা কিছুই রক্ষা পায়নি। লোকজনের ছায়ে ঢাকা উঠান পরিষ্কারের চেষ্টা বা মাছ পড়া বাসিন্দাদের হাহাকার কেবল এক ধ্বংসস্তূপের সাক্ষ্য দিচ্ছে। মাদ্রিদ অঞ্চলের দুই ভয়াবহ আগুনের সাথে আবিলার ৩ নম্বর দাবানলটি যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ৩টি বড় আগুন যখন একে অপরের সাথে মিশে বিশাল এক আগুনের মহাসমুদ্রে পরিণত হওয়ার উপক্রম হয়, তখন পরিস্থিতি সামলাতে ২০০০-এর বেশি জরুরি কর্মী ও ১০টি সামরিক বিমান নামানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আবিলার বনের নিষিদ্ধ এলাকা হওয়া সত্ত্বেও ভারী যন্ত্রপাতি ব্যবহারের কারণে এই বিধ্বংসী আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়েছিল। এই ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরেকজনকে নজরদারিতে রাখা হয়েছে। স্পেনের পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য মতে ২০২৬ সালের এই ৭ মাসেই দেশটিতে ২৯টিরও বেশি বিশাল দাবানলের ঘটনা ঘটেছে। শুধু এই বছরে ক্ষতিগ্রস্ত বনাঞ্চল ও এলাকা ২০১৫ সালের রেকর্ড ভাঙা ধ্বংসলীলার চেয়েও অন্তত ৫ গুণ বেশি। জলবায়ু পরিবর্তনের এই বিষাক্ত ধাক্কায় স্পেন ও ফ্রান্স একটার পর একটা দাবদাহে পড়ছে, যা তাদের জরুরি সেবা ব্যবস্থাকে একেবারে ভেঙে পড়ার মুখে ঠেলে দিয়েছে। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে দেশগুলো। লোকালয়ের সীমান্ত পেরিয়ে আগুন যখন মানুষের ঘরে এসে হানা দেয়, তখন তা আর কেবল পরিবেশবিদদের চিন্তার বিষয় থাকে না, তা হয়ে ওঠে মানব সভ্যতার অস্তিত্বের সংকট। মাদ্রিদের উপশহরগুলোর এই জ্বলন্ত ধ্বংসস্তূপ হয়তো পুরো বিশ্বের জন্যই এক চরম সতর্কবার্তা। এদিকে আমেরিকার সাথে বেসামরিক পরমাণু চুক্তি সই করে চরম বিপদে পড়েছে সৌদি আরব। কাগজে কলমে পরমাণু চুক্তিটি সই হওয়ার পরদিনই এতে নাটকীয় সত্য জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন, আব্রাহাম অ্যাকর্ডে সই করে ইসরায়েলকে স্বীকৃতি না দিলে পরমাণু প্রযুক্তি পাবে না রিয়াদ। তবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলকে মেনে না নেয়ার পুরনো নীতিতে অটল সৌদি আরব। ট্রাম্পের হঠাৎ এমন বদলে যাওয়ায় পদক্ষেপে এখন চরম অনিশ্চয়তায় আমেরিকা সৌদি ঐতিহাসিক পরমাণু চুক্তি। শেষ পর্যন্ত কি করবে সৌদি আরব? ফিলিস্তিন নীতিতে কি আপোষ করবে, নাকি বিকল্প হিসেবে হাত মেলাবে চীন রাশিয়ার সাথে? ইসরায়েলকে স্বীকৃতি না দিলে পরমাণু শক্তি পাবে না সৌদি আরব। দুই দেশের মধ্যে কাগজে কলমে চুক্তি সই হওয়ার পরপরই হঠাৎ করে নাটকীয় শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাফ জানালেন, পরমাণু সুবিধা পেতে হলে রিয়াদকে আগে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে, যোগ দিতে হবে আব্রাহাম অ্যাকর্ডে। অন্যদিকে সৌদি আরব শুরু থেকেই বলে আসছে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলকে তারা মেনে নেবে না, আর ইসরায়েল কিছুতেই ফিলিস্তিনের স্বাধীনতা সহ্য করবে না। ফলে ট্রাম্পের শর্ত রিয়াদের পুরনো ফিলিস্তিন নীতির সম্পূর্ণ বিরুদ্ধে চলে গেল। সেক্ষেত্রে এখন প্রশ্ন হলো, চুক্তি বাঁচাতে ফিলিস্তিনকে ভুলে গিয়ে সৌদি আরব কি ইসরায়েলকে এবার স্বীকৃতি দেবে? আমরা এটা নিয়ে সরাসরি কথা বলিনি, কিন্তু কথাটা সবসময় পরিষ্কার ছিল। আমাদের জ্বালানি মন্ত্রী ক্রিস এটা জানতেন, এমনকি সৌদি আরবও জানতো যে তারা যদি আব্রাহাম অ্যাকর্ডে যোগ না দেয় তাহলে আমি এই চুক্তিটি করব না। তারা ভালো করে জানতো যে কংগ্রেসের অনুমোদন এবং বিভিন্ন বিষয় অনুসারে এই চুক্তি কার্যকর করতে হলে সৌদিকে আব্রাহাম অ্যাকর্ডে সই করতেই হবে। এই আব্রাহাম অ্যাকর্ড তো দারুণভাবেই সফল হয়েছে। তবে পরমাণু সুবিধা পেতে হলে আমরা তাদেরকে এই চুক্তিতে চাই। আমরা মনে করি এটা খুব ভালো একটি পদক্ষেপ। আমাদের বিশ্বাস আব্রাহাম অ্যাকর্ডই মধ্যপ্রাচ্যে শান্তি আনবে। সৌদির সঙ্গে চুক্তি হয়ে যাওয়ার পরেও ট্রাম্পের নতুন শর্ত চাপিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। বহুল আলোচিত আব্রাহাম অ্যাকর্ড হল আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল এবং কয়েকটি আরব দেশের মধ্যে হওয়া একটি ঐতিহাসিক কূটনৈতিক চুক্তি। এর উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যের পুরনো শত্রুতা ভুলে গিয়ে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করা। ২০২২ সালে এই প্রক্রিয়ার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলকে আনুষ্ঠানিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। মূলত এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বৈধতা পায় দখলদার রাষ্ট্র ইসরায়েল।
বাইডেন প্রশাসনের সময় প্রস্তাবিত এক পরিকল্পনায় বলা হয় সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিলে বিনিময়ে তাদেরকে পারমাণবিক সহযোগিতা দেবে ওয়াশিংটন। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরু হলে অনেকটাই থেমে যায় আলোচনার গতি। গত বছরের নভেম্বরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউস সফরের সময় পারস্পরিক বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে একমত হন ট্রাম্প ও এমবিএস। আর সেই প্রেক্ষিতেই গত 22 জুলাই দুই পক্ষের মধ্যে পরমাণু চুক্তি হওয়ার বিষয়টি সামনে আনে ওয়াশিংটন ও রিয়াদ। সৌদি আরবের মূল লক্ষ্য ছিল চুল্লি স্থাপন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পরমাণু প্রযুক্তির মাধ্যমে দেশে বিদ্যুৎ উৎপাদন করা। মার্কিন কংগ্রেসের চূড়ান্ত অনুমোদনের পরই কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্পের দেয়া নতুন শর্তে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে কূটনৈতিক দূরত্ব বৃদ্ধি পাবে বলে ধারণা বিশ্লেষকদের। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি ভেস্তে গেলেও সৌদি আরবের সামনে বিকল্প পথ খোলা আছে। চীন, রাশিয়া ও ফ্রান্সের মতো পরাশক্তিগুলোর সাথে জোট বেঁধে নিজেদের পরমাণু শক্তি পূরণের সুযোগ পাবে রিয়াদ। তবে সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে তৈরি হবে গভীর জটিলতা।